আমরা যে বহুদিন যাবৎ কালচারাল রেভলিউশনের কথা বলতেছি, আমাদের কাছে কিন্তু কালচার বিষয়টাই ক্লিয়ার না। কালচার মানে হলো উইশ অফ লিভিং। আর আরেকটা হলো আমরা যে জীবনটা যাপন করি এটা হলো ওয়ে অফ লিভিং। উইশ অফ লিভিং মানে হলো যে জীবন ধারায় আমরা পৌঁছতে চাই। আর যে জীবন ধারায় আমরা পরিচালিত হচ্ছি, যাপিত হচ্ছি, এটা হলো কাস্টম। এখন কালচারাল রেভলিউশন কিভাবে সম্ভব হবে? কালচারাল রেভলিউশনের আগে আমার যে ফান্ডামেন্টাল নিডগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটাকে নিশ্চিত করতে হবে। এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদের খাদ্য বলতে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। খাদ্য বলতে আমাদের কৃষি। আমাদের কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। এখন কেউ কৃষিকাজ করছে না। বলতে গেলে অধিকাংশ কৃষক মুখ ফিরিয়ে নিয়েছে কৃষিকাজ থেকে। কারণটা কি? কৃষিতে উৎপাদন বাড়ছে, ব্যয়ও বাড়ছে। এখন ব্যয় করে যে পরিমাণ আয় করা দরকার এই পরিমাণ আয় কৃষকের হচ্ছে না। আর কৃষি জমিগুলো দেখা গেল প্রচুর পরিমাণ সার খাচ্ছে। আমাদের কৃষকরা প্রচুর পরিমাণ সার ব্যবহার করে। আগে যে তাদের নিত্য যে জৈব সারগুলো ব্যবহার করতে পারতো, নিজেদের গরু ছিল, লাঙ্গল ছিল, এগুলো কিন্তু এখন নাই, ফলে ব্যয় বেড়ে গেছে। এখন ব্যয় বেড়ে যাওয়ার কারণে কৃষিকাজের প্রতি কৃষকের অনীহা তৈরি হয়েছে। আমাদের কৃষি জমিতে যে সার ব্যবহার হচ্ছে, এই সারগুলো আমাদের মাটি নষ্ট করতেছে। শুধু কি মাটি নষ্ট করতেছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সার ব্যবহার করা না করার কারণে দেখা গেল যে প্রচুর সার পানির সাথে মিশে আমাদের নদীতে চলে আসতেছে এবং আমাদের নদী নষ্ট হয়ে যাচ্ছে। নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজিং এর কারণে নদী ভাঙন তৈরি হচ্ছে। ফলে দেখা গেল যে আমাদের যে স্থায়ী ভূমি নষ্ট হচ্ছে। আমাদের স্থায়ী ভূমি হারাচ্ছি। মানে অপরিকল্পিতভাবে দেখা যায় যে নদীকে যখন আমরা অবৈজ্ঞানিকভাবে ব্যবহার করব, নদী নিজের মতো করে তার জায়গা তৈরি করে নেয়। দেখা যাচ্ছে অপরিকল্পিতভাবে চর তৈরি হচ্ছে। প্রচুর পরিমাণ চর তৈরি হচ্ছে, নদী ভাঙন তৈরি হচ্ছে। নদীতে আমাদের যে খাদ্য ছিল, এই খাদ্যগুলো কিন্তু এখন আমরা পাচ্ছি না। বহুবিধ খাদ্য ছিল নদীতে আমাদের, শুধু মাছ না, আরো অনেক কিছু ছিল নদীতে। এখন নদী দূষণ হওয়ার কারণে নদীতে আমরা পোশাকে এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আগে যেমন একটা পোশাক দিয়ে, ভালো এক সেট পোশাক দিয়ে পুরা গ্রাম চলতো। একটা এক জোড়া ভালো জুতা দিয়ে পুরা গ্রাম চলতো। মানে ভাড়া নেওয়ার মতো, ধার নেওয়ার মতো ঘটনা ছিল। এখন কিন্তু এটা না। এখন আমরা এই জায়গাতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কিন্তু এই জায়গাতে স্বয়ংসম্পূর্ণ হইতে গিয়ে আমাদের যে পোশাক তৈরি হচ্ছে, পোশাক থেকে যে রং বের হয়, যে বজ্র বের হয়, এটা পানিতে আইসা অপরিকল্পিতভাবে মিশে যাচ্ছে। যে শুদ্ধিকরণ প্রক্রিয়া ছিল, এই শুদ্ধিকরণ প্রক্রিয়া কিন্তু আমাদের পোশাক শিল্প মেইনটেইন করতেছে না, মানতেছে না। মানতেছে না, অনেক কারণ হইতে পারে। কারণগুলো আহ, আমরা আবিষ্কার করলেই জানতে পারবো। আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের উৎপাদন বাড়ছে, কিন্তু এই যে আমরা স্বয়ংসম্পূর্ণ অর্জন করার নাম দিয়ে খাদ্যে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ ব্যবহার করতেছি। এখন আহ, দেখা গেল যে প্রতিটা খাবারই কোনো না কোনো দূষণের কথা বলে। ফলে খাবার থেকে আমাদের যে পরিমাণ পুষ্টি আসার কথা, এই পরিমাণ পুষ্টি আসতেছে না। খাবার থেকে যখন পুষ্টি না আসবে তখন তো স্বাভাবিকভাবে আমাকে অসুস্থ হয়ে যেতে হবে। অসুস্থ হইলে আমরা ওষুধের শরণাপন্ন হব, ডাক্তারের শরণাপন্ন হবে। এখন ঔষধ এবং ডাক্তার দুইটাই তো আমাদের যতটুকু সরবরাহ করা দরকার আমাদের, ততটুকু তারা সরবরাহ করতে পারতেছে না। ওষুধে যে পরিমাণ মান থাকা দরকার এই পরিমাণ মান আমরা মেনটেন করতে পারতেছি না। যেহেতু ইনসিকিউরিটি, প্রত্যেকে আসলে নিজে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চিন্তা করতেছি, ফলে আমরা প্রত্যেকে মিলে প্রত্যেকের ক্ষতি করতেছি। এই যে আমরা প্রত্যেকে মিলে প্রত্যেকের ক্ষতি করতেছি, আমরা সবাই মিলে সবার ক্ষতি করতেছি, এটার কারণটা কি? কারণটা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় আমরা যে স্থির হওয়া দরকার, যে পরিমাণ স্বাধীন হওয়া দরকার, যে পরিমাণ মুক্ত হওয়া দরকার, এই পরিমাণ হতে পারছি না। আমাদের শিক্ষা আমাদের কোনো কাজে আসতেছে না। কেন? আমরা থিওরিটিক্যাল প্রচুর শিক্ষা অর্জন করতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যে ছাত্র তৈরি হচ্ছে, সে তার কৃষি বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ কৃষকের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করতে পারতেছে না। ফলে দেখা গেল যে কৃষক বাবা কৃষিকাজ করতেন, সে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কিন্তু কৃষির ফলন বাড়ানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু ফলন বাড়বে পাশাপাশি কৃষি জমিও রক্ষা পাবে, এরকম কোনো পদক্ষেপ আমরা আনতে পারতেছি না। আমাদের আদি পাট শিল্প ধ্বংস হয়ে গেছে। এভাবে অনেক আমাদের আদি দানের যে বিষয়গুলো ছিল, বীজগুলো ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে অনেক উৎপাদনের নামে। এখন আমি অনেক উৎপাদন করতে গিয়ে যদি আমার মৌলিক সম্পদকে নষ্ট করে দিই, তাহলে এটাকে তো উৎপাদন বলে না।
এই জায়গা থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ৪টা জায়গা থেকে আমরা যে পরিমাণ স্থিরতা অর্জন করা দরকার, যে পরিমাণ মুক্তি অর্জন করা দরকার, যে পরিমাণ প্রফিট অর্জন করা দরকার আমরা কিন্তু অর্জন করতে পারছি না। কেন পারছি না? কারণটা হলো যে আমরা এখানে খুব পরিমাণ সুস্থ, খুব পরিমাণ সচেতন, খুব পরিমাণ ডেডিকেটেড, খুব পরিমাণ স্যাক্রিফাইস, খুব পরিকল্পিতভাবে কাজ করা দরকার। এই কাজগুলো আমরা করতে পারতেছি না। এখন দেখা গেল যে আমরা যখন এই বেসিক বিষয়গুলোর সাথে প্রতিনিয়ত সংগ্রাম করছি, ফলে আমাদের সাংস্কৃতিক যে বিকাশ, এই বিকাশ অর্জন করা সম্ভব হচ্ছে না। ঝড় তুফানে যদি আমাদের ঘরটাকে ধরে রাখতে হয়, আমি কিন্তু বাগান করতে পারবো না। বাগান করার কাজটা হলো সংস্কৃতি। আমি যখন বাগান করব, এক বাগান থেকে সুগন্ধ বের হবে, পরাগায়ন হবে, ফসল বাড়বে। আমরা কিন্তু এই কাজটা করতে পারতেছি না। আর এখানে যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় মোটামুটি স্বাবলম্বী, সচ্ছলতা, সমৃদ্ধি অর্জন করছেন, তাদের একটা পরিকল্পনা হলো তারা বিদেশ চলে যাবে। বিদেশ গিয়ে ওই সংস্কৃতির সাথে নিজেরা খাপ খাওয়াবে বা অ্যাডজাস্ট করবে। কিন্তু আমাদের এখানে যে বড় প্রতিভা আছে, যেমন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু চাইছিল যে বিদেশি সংস্কৃতির সাথে নিজেকে সে অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু সে কিন্তু খাপ খাওয়াইতে পারে নাই। খাপ খাওয়াইতে না পেরে সে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে সে আবার সেন্স যখন তার ফিরছে তখন সে দেশে চলে আসে। দেশে এসে বলছে, হে বঙ্গ ওয়ান্ডারে তবু বিবিধ রতন। আমাদের আরেকটা বড় প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর। সেও কিন্তু বিদেশি সংস্কৃতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেছিল, পারে নাই। না পেরে দেশে চলে আসছে, ব্যারিস্টারি সাইরা দিয়ে একেবারে দেশে চলে আসছে। দেশে আইসা বলছে, কি বলছে যে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরাইও না জননী, জননী যেন তারা না ফিরা, তারা কোনোভাবে যেন জননী না ফিরা, এই কথা বলতেছে, জননীর কাছে ফিরে আসছে। এখন আমাদের যারা খাদ্য, বস্ত্র, বাসস্থানের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, তারা ভাবছে যে আমরা বিদেশে যাব, বিদেশি সংস্কৃতির সাথে নিজেরে খাপ খাওয়া খুবই উন্নত পিলার হয়ে যাব। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, তারা গিয়ে ওইখানে যে অজ্ঞান হয়, অজ্ঞান হয়ে আর দেশে ফিরে না। অজ্ঞান হয়ে ফিরেই থাকে, কারণ অজ্ঞান হয়ে সেন্সে ফেরার জন্য বড় মেধা লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তর মতো মেধা লাগে। এই মেধা তো তাদের নাই, ফলে অজ্ঞান হয়ে ওইখানে পইরা তার ওইখানে যে ওই সংস্কৃতির সাথে উষ্টা অপমান খায়, এটা বুঝেই না। এবং দেখা যায় যে ওই সংস্কৃতির সাথে কোনোভাবেই এরা খাপ খাওয়াইতে পারে না। না খাপ খাওয়ায় কোনো রকম ভাবে ওখানে টিকে থাকে, এক ধরনের বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়, মানসিক বিভিন্ন ডিসঅর্ডারে ভোগে। তাই আমাদের এই সংস্কৃতি বিকাশের জন্য কাজ করা দরকার। কিন্তু সংস্কৃতি বিকাশের জন্য যারা কাজ করবেন, তারা এই সংস্কৃতি ছেড়ে অন্য দেশে পালানোর জন্য চেষ্টা করে। সংস্কৃতি মানে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হারমোনিয়াম সারেগামা পাদানিসা বলা না। সংস্কৃতি মানে হলো দেখা গেল গানের আয়োজন করে, নৃত্য অনুষ্ঠান হলো, ২টা ডান্স দিল, একজন গান গাইলো, অনেক গান গায়ে সেরা সারা রাত মাথায় রাখলো। এটা সংস্কৃতি না। সংস্কৃতি মানে হলো আমার একটা মানসিক অবস্থা। যে মানসিক অবস্থা থেকে বিশ্ব মানবতার সাথে আমি নিজের একাত্মতা ঘোষণা করব। এখন আমরা যে আমাদের যে গানের অনুষ্ঠানগুলো হয়, এখানে এসে নিজেদেরকে মানে আমরা পালায়া বাঁচি। অর্থাৎ সারা জীবনে সারাদিনে যে দুঃখ দুর্দশাগুলো আছে, যে সংগ্রামগুলো আছে, এই সংগ্রামগুলো ভুলে থেকে এসে আমরা কি করি, এই গানের মধ্যে কিছুক্ষণ নিজেরা হারায়া রাখি। হারায়া আবার গিয়ে ওই সংগ্রামে পতিত হয়। কিন্তু এটা তো সংস্কৃতি না। সংস্কৃতি হতে গেলে, সংস্কৃতিবান হতে গেলে আমাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় স্থিরতা অর্জন করতে হবে। আমাদের সুস্থতা অর্জন করতে হবে। একটা হেলদি কন্ডিশনে নিয়ে যেতে হবে। এরপরে আমরা সংস্কৃতি চর্চা করব। সংস্কৃতি চর্চা করলে কি হবে? সংস্কৃতি চর্চা হলে বিশ্ব মানবতার সাথে বিশ্ব যে সুর, মহাকালীন যে সুর, এই সুরের সাথে নিজের একাত্মতা ঘোষণা করতে পারবো। বিশ্ব একাত্মতা ঘোষণা করলে তখন আমরা প্রতিটা প্রাণীর, প্রতিটা উদ্ভিদের, প্রতিটা বাস্তু সংস্থান নিয়ে ভাবতে পারবো। এখান থেকেই মূলত সংস্কৃতি সাধনার জায়গা থেকে মানুষ মানুষ হয়ে ওঠে। সেখান থেকে সে হয়ে ওঠে আশরাফুল মাখলুকাত। এখন সংস্কৃতি চর্চার জায়গাটাতে যদি আমরা না যেতে পারি, তাহলে আমরা কখনো শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ সত্তা বলে নিজেদেরকে দাবি করতে পারবো না। সুচেতনা এখানে আসবে না। এই কারণে হয়তোবা জীবনানন্দ দাশ বলছিলেন, সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। মানে সুচেতনা একটা দূরতম দ্বীপ। দূরতম দ্বীপ কেন? কারণ আমাকে প্রথমত এই ফান্ডামেন্টাল জিনিসগুলো, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় খুব স্থিরতা অর্জন করতে হবে। স্থিরতা অর্জন করার পর তারপরে আমাকে ওই সংস্কৃতির দিকে মনোনিবেশ করতে হবে। তাহলে আমাকে কি আবার ফিরে আসতে হবে না। আর যদি আমরা এটা অর্জন না করে ওইখানে যাই, আবার ফিরে আসতে হবে। তখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ জলছানো রুটি হয়ে যাবে। অর্থাৎ চাঁদ এত সৌন্দর্যটাকে আমার মনে হবে এটা একটা জলছানো রুটি, এটা ঘরের ভিতর রাইন্দা খাইতে পারলে আমার ভালো হইব। এখন যদি আমি খাওনের চিন্তায় প্রতিনিয়ত থাকি, তাহলে তো আমি পৃথিবীর মুক্তির জন্য যে
সত্তা নিয়ে আমি পৃথিবীতে আসছি এবং এই যে সত্তা নিয়ে আমি একদিন এই পৃথিবী থেকে চলে যাব, এই মহাকালীন যে চিন্তা, মহাকালের সাথে আমার নিজের এই শরীরের সোমাটিক যে এই শরীরের একটা একাত্মতা ঘোষণা করা এটা কিন্তু হবে না। আমি সোমাটিক ডিসঅর্ডারে প্রতিনিয়ত ভুগবো। তাই সাংস্কৃতিক বিকাশ করতে হলে প্রথমত হলো একটা রাষ্ট্রকে, একটা জাতিকে, একটা পৃথিবীকে যুদ্ধ বিগ্রহ না, সারা পৃথিবীর মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় স্থিরতা এবং স্বাস্থ্যকর এক অবস্থায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরবর্তী পর্যায়টা হলো সাংস্কৃতিক পর্যায়। দেখি তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা কি এই পর্যায়টা অর্জন করে সাংস্কৃতিক পর্যায়ে যাব, নাকি একসাথেই যাব? একসাথেও যেতে পারে যদি সুচেতন চেতনশীল আমরা হই, দুইটা একসাথেই হওয়া সম্ভব। আর চেতনশীল না হইলে আমরা প্রথমত হলো স্ট্রংলি একটা নেশনকে, একটা কমিউনিটিকে স্ট্রংলি আগে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় মানে খুব সচেতনভাবে, সৎভাবে এক স্থিরতা অর্জন করতে হবে। করে তারপরে সাংস্কৃতিক অর্জনের দিকে যেতে হবে। আর সাংস্কৃতিক অর্জন ব্যতীত, কালচারাল রেগুলেশন ব্যতীত মানবজাতির, মানবতার মুক্তি নাই। তারা বারবার বারবার দুঃখের মতো পতিত হবে। জ্যোৎস্নার চাঁদকেও জলছানো রুটি মনে হবে। তখন কিন্তু মুক্তি আসবে না। মুক্তির জন্য যুদ্ধ, বিগ্রহ সবকিছু বাদ দিয়ে একটা জাতিকে অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যাতে সুস্থ হয়, স্বাবলম্বী হয়, স্বাস্থ্যকর হয়, এদিকে নজর দিতে হবে। শিক্ষা যেন আমাদের কাজে লাগে, আমাদের কৃষি যেন আমাদের কাজে লাগে, আমাদের খাদ্য যেন আমাদের কাজে লাগে, আমাদের বস্ত্র যেন আমাদের উপকারে আসে, আমাদের শিক্ষা যেন আমাদেরকে আরো কল্যাণের দিকে নিয়ে যায়, সংস্কৃতিকে নিয়ে যায়, এদিকে মনোনিবেশ করতে হবে। তাই সাংস্কৃতিক মুক্তি হলো মানুষের চেতনার মুক্তি, সাংস্কৃতিক মুক্তি হলো মানুষের সত্যিকারের মুক্তি, সাংস্কৃতিক মুক্তি হলো জন্ম নেওয়ার মতো আবার জন্ম নেওয়ার মুক্তি। ধন্যবাদ সবাইকে।